আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ৮০-৯০টা প্লেয়ার তারা বিভিন্ন দলের হয়ে খেলে যাচ্ছেন। ইমার্জিং টিম, এ টিম, এইচপি টিম, ন্যাশনাল টিম। সো এভরিওয়ান ইজ ইন দেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসাইনমেন্টস। বাট মজার যে বিষয়, যেটা আমার ইউটিউবের প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আমি দেখেছি, সেটা হচ্ছে আকবর আলীকে নিয়ে আমি কেন কথা বলছি না, বা আকবর আলী কোথায় আছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করতে বলেছেন। আকবর আলী সামহাও এই ৮০ জনের ভিতরে কোনো জায়গা পাননি। তিনি এইচপি টিমেও জায়গা পাননি, ইমার্জিং টিমেও জায়গা পাননি, এ টিমেও জায়গা পাননি, ন্যাশনাল টিমে তো জায়গা পাননি। সো আলটিমেটলি আকবর আলী কি পাইপলাইন থেকে বের হয়ে গেছেন কিনা আমি জানি না। এটা নিয়ে আসলে আকবরের সঙ্গে সরাসরি আলোচনা করলে তখন একটা ধারণা পাওয়া যাবে। আমি চেষ্টা করছি তার সঙ্গে যোগাযোগ করার, যদি সুযোগটা পাই তাহলে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব। তবে আকবর আলী রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং বলেছেন যে নির্বাচকদের সঙ্গে তার আলোচনা হয়েছে, কথা হয়েছে, তারা বলেছেন কোন কোন কারণে তারা তাকে কোথাও রাখছেন না এবং তার কোথায় কোথায় উন্নতি করতে হবে। সো দিন শেষে আমার মনে হয় আকবর আলী তাকে সামনের এই যে ডোমেস্টিক সিজনটা আসছে, সেপ্টেম্বর থেকে শুরু হবে, বিসিএল, এনসিএল, এই লোকাল টুর্নামেন্টগুলোতেই আসলে তার ফোকাস করে সেখান থেকে পারফর্ম করে আবার বোধহয় ফ্রম দ্য গ্রাউন্ড তাকে উপরে চলে আসতে হবে। বাট যারা সুযোগ পাচ্ছেন উইকেট কিপার ব্যাটার ক্যাটাগরিতে, তারা কেমন করছেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, বিকজ খুব এক্সাইটিং কিছু প্রসপেক্টস আমাদের চোখের সামনে এসে পড়েছে। বাংলাদেশ আন্ডার-23 টিম তারা রিসেন্টলি মালয়েশিয়ার সঙ্গে 3টা ওয়ানডে ম্যাচ খেলেছে ঘরের মাটিতেই, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সেই ম্যাচগুলো হয়েছিল এবং আমি সেই ম্যাচগুলোতে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়েছিলাম। টস পর্বে 2 ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। সো ওভারঅল খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। নিশ্চয়ই টি স্পোর্টসের মাধ্যমে আপনারা এই ম্যাচগুলো দেখেছেন। বাট এই যে মালয়েশিয়ার সঙ্গে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, এখান থেকে সবচেয়ে বড় কয়েকটা প্রাপ্তি আছে। আমি বেসিক্যালি উইকেট কিপার ব্যাটারদের প্রাপ্তিগুলো নিয়ে কথা বলতে চাই এই পার্টিকুলার ভিডিওটাতে। আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, তার পারফরমেন্স আপনার হয়তো ডিপিএলে কিছুটা দেখেছেন। বাংলাদেশ আন্ডার-19 টিম যারা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে রিসেন্টলি, সেই দলের সদস্য তিনি ছিলেন। তার আগে এশিয়া কাপ খেলেছিল এই দলটাই, সেখানেও তিনি দলের সঙ্গে ছিলেন এবং 2 একটা ভালো পারফরমেন্স ছিল। ঘরের মাটিতে আফগানিস্তানের সঙ্গে 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ, ইনফ্যাক্ট 5 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ হয়েছিল, সেখানেও আব্দুল্লাহ খেলেছিলেন এবং ভালো পারফরমেন্স করেছিলেন। 90+ একটা স্কোর তার কাছ থেকে আমরা দেখেছিলাম একটা কঠিন ম্যাচে, কঠিন পরিস্থিতিতে, এগেনস্ট টাফ বোলিং কন্ডিশনস। সো এই বিষয়গুলো দেখে আমি আব্দুল্লাহর উপর ইমপ্রেসড হয়েছিলাম। তিনি মূলত একজন উইকেট কিপার ব্যাটার এবং বাহাতি ব্যাটার। আমরা উইকেট কিপার ব্যাটারদের যে তালিকা দেখি এই মুহূর্তে বাংলাদেশে, আমরা পারভেজ ইমনকে যদি কনসিডার করি অ্যাজ এ উইকেট কিপার, হি ইজ দ্য অনলি ওয়ান যিনি উইকেট কিপিং করেন প্লাস বাহাতে ব্যাটিং করেন। এছাড়া কিন্তু বাহাতি ব্যাটার এবং উইকেট কিপার সেই ক্যাটাগরিতে কোনো প্লেয়ার আমাদের পাইপলাইনে আপাত মুহূর্তে ওরকম নেই যিনি হচ্ছেন আসলে কথা বলার মতো বা নোট ওয়ার্দি। সো আব্দুল্লাহ সেই জায়গা থেকে কিন্তু নিজের নামটা কুড়াচ্ছেন এবং মালয়েশিয়ার সঙ্গে একটা 90 নক তিনি খেলেছিলেন, একটুর জন্য তার সেঞ্চুরিটা হয়নি। খুবই ভালো একটা ইনিংস ছিল, ওয়েল কম্পোজড ইনিংস ছিল এবং সেই ইনিংসটার ভেতরে তিনি আসলে অনেক কিছু দেখিয়েছেন। স্কোয়ার অফ দ্য উইকেটে তিনি কত ভালো খেলতে পারেন, সুইপগুলো তিনি কত ভালো খেলতে পারেন, শর্ট বল পিক করাটা বা লেন্থ পিক করাটায় তার মুনশিয়ানা কতটুকু আছে, স্ট্রেইট হিটিং অ্যাবিলিটি কতটুকু আছে, সেই সব কিছুরই একটা মিক্সচার আমরা দেখেছি এবং তিনি খুবই চমৎকার একটা নক খেলেছিলেন। কিছু হাইলাইটস যদি আমরা দেখি, সেই জায়গায় আমরা দেখবো যে তিনি আসলে কাভার ড্রাইভেও ভালো, স্কোয়ার কাটেও ভালো, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড বড় শট খেলাতেও ভালো, পুল শট খেলতেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার পাওয়ার হিটিং আছে এবং তার বেসিকটা খুব ভালো এগেনস্ট পেস অ্যান্ড স্পিন। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্ট্যান্ট একজন ব্যাটারের জন্য। তো তার ব্যাটিং কোয়ালিটিটা নিয়ে একটা প্রশংসা ডেফিনেটলি করতে হবে যে তার শর্ট রেঞ্জ বেশ ভালো আছে এবং তার হাতে জোর আছে। হি হ্যাজ গট গুড বটম হ্যান্ড ফোর্স। আরও একটা ব্যাপার যেটা আব্দুল্লাহ, সেটা হচ্ছে তার রেজিলিয়েন্স। আপনি খেয়াল করবেন যে আব্দুল্লাহ রিসেন্টলি ডিপিএলেও যেই কয়েকটা ভালো ইনিংস তিনি খেলেছেন, সেখানে তার ভালো পারফরমেন্স ছিল এবং মালয়েশিয়ার এগেনস্টেও যে ইনিংসটা তিনি খেললেন, দলের বিপর্যয়ে তিনি হাল ধরেছেন। টপ অর্ডারটা একেবারে ধসে গিয়েছিল, আব্দুল্লাহকে নামতে হয়েছিল কঠিন একটা সময় যেখানে অপোনেন্টরা অন টপ ছিলেন এবং সেখান থেকে তিনি একটা ইনিংস স্লো টেম্পোতে বিল্ড আপ করে পরবর্তীতে তিনি টেম্পো বাড়িয়ে নিয়ে 100-র উপর স্ট্রাইক রেটে তার ইনিংসটা শেষ করেছিলেন, উইচ ইজ অ্যান আইডিয়াল ওয়ানডে স্টাইল ইনিংস। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে কাউকে শিখিয়ে দেওয়া যায় না। এই ওয়ানডে টেম্পোটা ধরা বা পরিস্থিতি অনুযায়ী কিভাবে অ্যাডজাস্ট করা, ওই অ্যাডজাস্টমেন্ট করার মতো সেই টেকনিক স্কিল আপনার আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি আব্দুল্লাহর মধ্যে আছে। তার রেজিলিয়েন্স আছে, তার টেকনিক আছে এবং তার সেই মানসিকতা আছে যে বিপদ থেকে দলকে উদ্ধার করার। সো ওই বিষয়গুলো খুব ভালো লেগেছে আব্দুল্লাহর এবং আমার কাছে মনে হয় তিনি ফিউচারে খুব ভালো একটা উইকেট কিপিং ব্যাটিং প্রসপেক্ট বাংলাদেশের জন্য। আরও একজনের নাম মেনশন করতে চাই যিনি সুযোগ পেয়েছেন 2টো ম্যাচে, আদিল বিন সিদ্দিক। তিনিও একজন কিপার, উইকেট কিপিং স্কিলটা তার খুবই ভালো। আমরা 2টো ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে তিনি খেলার সুযোগ পেয়েছেন, 2টো ম্যাচেই দেখেছি তিনি চমৎকার উইকেট কিপিং করেছেন এবং তার রিফ্লেক্স খুবই ভালো, তার পায়ের কাজ খুবই ভালো। অ্যাজ এ উইকেট কিপার আপনার কিন্তু সেই পায়ের কাজটা দেখাতে হয়। হি হ্যাজ ভেরি সফট হ্যান্ডস, যেটা দিয়ে আসলে ধরতে হবে। হার্ড হ্যান্ডস দিয়ে আপনি কিন্তু কিপিং
করতে গেলে বলটা কিন্তু আপনার গ্লাভসে লেগে পড়ে যাবে। সো এই টেকনিকগুলো খুব ন্যাচারালি তার কাছে আছে। বাট তার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা তার ব্যাটিং, সেটা কিন্তু আমরা দেখার সুযোগ পেয়েছিলাম মালয়েশিয়ার সঙ্গে থার্ড ম্যাচটাতে, যেখানে তিনি তার ক্যারিয়ার সর্বোচ্চ 130+ একটা রান করেছেন। এবং এই 135 রান করার পথে তিনি যেসব শট খেলেছেন সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল। কমেন্ট্রি করতে গিয়ে খুবই মজা পেয়েছি। আদিল বিন সিদ্দিক তার যেই ইনিশিয়াল ব্যাপারটা, সেটা হচ্ছে ইনিশিয়ালি তার পা একটু স্লো কাজ করে, অর্থাৎ তিনি অ্যাডজাস্ট করতে একটু সময় নেন। বাট ওয়ান্স হি সেট, তারপর কিন্তু তাকে আসলে থামানো যায় না। এবং মালয়েশিয়ার আমার যতদূর খেয়াল আছে, দে হ্যাভ হ্যাড আ ভেরি গুড পেস বোলার। আরিফুল্লাহ নামের একজন পেসার ছিলেন, বেশ জোরে বল করতে পারেন, ভালো ইয়র্কার দিতে পারেন, গতিতে বাউন্স আছে, সব কিছুই আছে তার এগেনস্টে আদিল বিন সিদ্দিক দুর্দান্ত কিছু শট খেলেছেন। আমরা দুজন স্পিনারের কথা বলতে পারি এই মালয়েশিয়া দলটাতে, যারা বেশ ভালো মিস্ট্রি স্পিন করেন। একজন হচ্ছেন বিজয় উন্নি, একজন হচ্ছেন মাধুকার। এই দুজন যখন মিডল ওভার্সে বাদবাকি ব্যাটারদের ভোগাচ্ছেন, সেই সময়টা আদিল বিন সিদ্দিক এসে তিনি কিন্তু টেম্পোটাই চেঞ্জ করে দিয়েছেন। ফ্যান্টাস্টিক কিছু অ্যাগ্রেসিভ শট খেলেছেন, পায়ের কাজ দেখিয়েছেন, এবং তার স্কোয়ার অফ দ্য উইকেট সুইপ শটসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় স্পিনারদের এগেনস্টে আপনি একজন ভালো সুইপ না খেলতে পারলে আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না, বা রান মেকিং অপশনসগুলো আপনার খুব লিমিটেড হয়ে যাবে। সো সেই জায়গায় আদিল বিন সিদ্দিক তার মুনশিয়ানা দেখিয়েছেন। এগেনস্ট দ্য টার্ন অনেক সময় আপনাকে কিন্তু খেলতে হয়, কারণ অফ স্পিনাররা দেখবেন যে অফ সাইডে গ্যাপ রেখে দিয়ে আপনাকে লেগ সাইডে, ফিল্ডার রেখে দিয়ে আপনাকে লেগ সাইডে খেলতে বাধ্য করবে, বিকজ ইউজুয়ালি টার্নের সঙ্গে ব্যাটাররা খেলতে চান। বাট এগেনস্ট দ্য টার্ন যখন আপনি ইনসাইড আউট খেলবেন, সেখানেও কিন্তু একটা স্পেসিফিক টেকনিকের দরকার হয়। সেই টেকনিকটাও আদিল বিন সিদ্দিক দেখেছেন এই ম্যাচে। একাধিক কাভার ড্রাইভ তিনি খেলেছেন ওই কাভার অঞ্চলটা দিয়ে এগেনস্ট দ্য অফ স্পিনার, এবং খুবই ভালো কোয়ালিটির কিছু শট আমরা দেখেছি। ফ্রন্ট ফুট, ব্যাক ফুট দুই জায়গাতেই তাকে সলিড মনে হয়েছে, এবং অবভিয়াসলি তার স্ট্রেট হিটিং অ্যাবিলিটিটাও অনেকটা আবদুল্লার মতোই খুবই স্ট্রং। এবং তিনি যখনই বড় শটে গিয়েছেন, মোর অফেন দেন নট সেগুলো কিন্তু ছক্কাই হয়েছে। ফ্ল্যাট হিট খেলেছেন তিনি, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড লফটেড শটগুলো যেগুলো খেলেছেন সেগুলোও ডিস্টেন্স পেয়েছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দুটো খুব ভালো মানের উইকেট কিপার ব্যাটারকে পেতে চলেছে। আদিল বিন সিদ্দিককে মজা করে তার টিমমেটরাই বলছিলেন ম্যাচের সময়, স্টাম্প ক্যামে তো অনেক কিছু, বা স্টাম্প মাইকে অনেক কিছু শোনা যায়, আমরা শুনতে পাচ্ছিলাম যে আদিল বিন সিদ্দিক একটা চমৎকার স্টাম্পিং করেছিলেন, তারপর তার সতীর্থরা আশপাশ থেকে তাকে বলছিলেন যে কি আদিল বিন সোহান, মানে বেসিক্যালি সোহান লেভেলের কোয়ালিটির উইকেট কিপার তিনি, বা তাকে খুব হাইলি রেট করা হয় যে উইকেট কিপার, সেটা একটা প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। তার সতীর্থরাও তাকে আসলে সেভাবে অ্যাপ্রিসিয়েট করেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে দুজন খুব ভালো মানের উইকেট কিপার ব্যাটার আমাদের পাইপলাইনে বা রেডারে এসেছেন, যাদেরকে আসলে নার্চার করার একটা সুযোগ আছে। আবদুল্লাহ ইতিমধ্যেই তিনি হয়তো সাউথ আফ্রিকা যাচ্ছেন, আমরা এরকম একটা পোস্ট দেখেছি, তাকে সাউথ আফ্রিকার স্কোয়াডে রাখা হয়েছে বাংলাদেশ ইমার্জিং টিমের। সো সেটা একটা ভালো দিক অবশ্যই। আদিল বিন সিদ্দিকেরও আরও বেশি সুযোগ পাওয়া উচিত, এবং আমার মনে হয় যে এই ধরনের প্লেয়াররাও যদি উঠে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আকবর আলীর জন্য বেশ কঠিন একটা কম্পিটিশন হবে। ভিডিওটা এভাবেই আসলে শেষ করতে চাই যে আকবর আলীর দিকে আমরা তাকিয়ে আছি, ইজ দ্য অনলি বিগ প্রোফাইল প্লেয়ার যিনি ওই আন্ডার-19 2020 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে একটা প্রপার গেম টাইম পাননি, ওয়ানডে হোক কিংবা টেস্ট হোক কিংবা T20 ফরম্যাটে হোক। সো ওই জায়গাটার মধ্যেই আমি একটু অবাক হচ্ছি যে আকবর আলী এখনো সুযোগটা কেন পাননি, এবং এত বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে সেই ঘটনার। সো আলটিমেটলি অন্যরাও কিন্তু উঠে আসছেন, আদিল বিন সিদ্দিকরাও উঠে আসছেন, মোহাম্মদ আবদুল্লাহরাও উঠে আসছেন, তাদের সঙ্গেই কিন্তু এখন তার কম্পিট করতে হবে যদি পরবর্তী জায়গাটা তার নিতে হয়, বাংলাদেশ ন্যাশনাল টিমের রেডারে যদি থাকতে হয়। সো এই বিষয়টা খুব কঠিন একটা কম্পিটিশন, এবং আমি বলবো এটা একটা মধুর একটা সমস্যা, কারণ আপনার হাতে অনেক অপশন আছে। এই ব্যাপারটাই আমার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।